ভাবুন একটা আশ্চর্য খেলা, কিরকম খেলা, মানে এই যে খেলা হবে যে স্লোগানগুলো দেওয়া হতো, তো সেটা তো ঠিক আছে, সেটা সেই সময় মানে খেলা হবে কিভাবে রাজনৈতিক স্লোগান হয়ে গিয়েছিল সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, অনেক রকম কথা উঠেছিল। কিন্তু এই খেলা হবের আড়ালে যে পাক স্পাই বা পাকিস্তানের গুপ্তচরদের খেলা চলছিল পশ্চিমবঙ্গে, এটা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। হ্যাঁ, এটা হয়েছে যে এই নিয়ে আলোচনা অনেকবার হয়েছে, সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে কলকাতাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করতো জিহাদিরা, কিন্তু এই কলকাতার বুকেই যে মানে পাক স্পাই নেটওয়ার্ক এখানে রয়েছে, সেটা কি আমরা টের পেয়েছিলাম? সম্প্রতি এই যে এনটেলি থেকে রিজভি নামে যে পাক স্পাইকে অ্যারেস্ট করা হয়েছে, এনআইএ যাকে অ্যারেস্ট করেছে, কলকাতায় বসবাস করতো এই পাক স্পাই, এবং সে কিভাবে এখানে নেটওয়ার্ক চালাতো সেই বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন ওঠে। এবং এই মুহূর্তে প্রশাসনকে আরও অনেক বেশি সক্রিয় হওয়ার দরকার রয়েছে। এনআইএ তারা ইনভেস্টিগেট করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ, যাদের এত সুনাম ছিল, এত সুখ্যাতি ছিল, তারা টেরই পেল না। আইবি, মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তার যে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর যে ইনফরমেশন, সেটা তার কাছে ছিল না। অদ্ভুত ব্যাপার, আশ্চর্য সব ঘটনা। নাকি সব কিছু জেনে শুনেও চুপচাপ থাকা হয়েছিল? আগে হ্যাঁ, জেনে বুঝেই এই প্রশ্নটা কিন্তু আমরা তুলছি। আমার সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে স্ট্র্যাটেজিস্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, দেখুন, এখন যখন এই ঘটনাগুলো সামনে আসছে, হ্যাঁ, যে এই কলকাতার বুক থেকে পাক স্পাইকে অ্যারেস্ট করা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে সেই লোকটা এখানে আসলো, এখানে মানে মুদির দোকান থেকে রেশন কিনেছে, কোলগেট কিনেছে, পেস্ট কিনেছে, বিস্কিট কিনেছে, তা কলকাতা পুলিশ এগুলো কিছু টের পায়নি? দেখবেন, কখনো কখনো আমাদের হাতে ছোট্ট একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশনটাকে আমরা গুরুত্ব দিই না। ডক্টরের কাছে যখন আমরা কখন যাই, যখন দেখি ইনফেকশনটা ছড়িয়ে গেছে, বড় হচ্ছে, খুব বড় হয়েছে, খুব বিভৎসতা হয়েছে, আমরা তখন ডাক্তারের কাছে যাই। বাকি সময় আমরা তাকে যেটা করি, পশ্চিমবঙ্গের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন এই ন্যাশনাল সিকিউরিটি ইস্যুটাকে ঠিক সেটাই করেছে। সেটা ওয়ান ওয়ার্ডে বলতে গেলে ইগনোরেন্স। আমরা কোনো জিনিসকে ইগনোর করি কখন? যখন আমাদের ফুল কনফিডেন্স থাকে যে কিছু হবে না। আদারওয়াইজ আমরা যদি কখন ইগনোর করি, যখন আমরা বুঝি এখান থেকে আমাদের ডাইরেক্ট বেনিফিট আছে, তখন করি। আমার বলতে আজকের ডেটে কোনো দ্বিধা নেই যে দিনের পর দিন কেন্দ্র সরকারি বেশ কিছু এজেন্সির নাম আপনি বললেন, সেই এজেন্সিরা বিভিন্ন রকম রিপোর্ট, বিভিন্ন রকম কাগজপত্র বিভিন্ন সময়ে দিয়েছে এই সংস্থাগুলো, যে একটু দেখবেন, একটু এই ব্যাপারে লক্ষ্য রাখবেন, একটু অমুক জায়গায় লক্ষ্য রাখবেন, অমুক জায়গায় নজর বাড়াবেন। ওনারা কি করেছেন? ইগনোরেন্স। কোনো দরকার নেই, এইসব ভেবে কোনো লাভ নেই, রাজনীতি করি চলুন। আমি বারবার বলছি, এই যে রাজনীতির যে প্যাটার্নটা এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলায় এসছে, আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই, আমার কোনো রাজনৈতিক দলকে বাঁচানোর কোনো দরকার নেই। আমি ক্লিয়ার কাট একটা কথা বলছি, রাজনীতি এক জায়গায়, দেশ, রাষ্ট্র স্বার্থ এবং রাষ্ট্রীয় সুরক্ষা এক জায়গায়। আপনার আমার রাজনৈতিক ভেদাভেদ থাকতেই পারে। ধরুন, এটার একটা অসাধারণ এক্সাম্পল হচ্ছে, যদি আপনি ধরেন, সেটা বলবো উড়িষ্যা। উড়িষ্যার দিনের পর দিন কেন্দ্র সরকারের সাথে রাজনৈতিক ডিফারেন্স আছে গত বহু বছর। মানে নবীন পট্টনায়কের সময়কাল, আমি নবীন পট্টনায়কের সময় বলছি, বিজেপিতে এলো হালে, তখন থেকেও কিন্তু উড়িষ্যার মধ্যে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস যখনই দেখা দিয়েছে, যখনই জানা গিয়েছে যে ওখানে কেউ আছে, কেউ আস্তানা গাড়ার চেষ্টা করছে, উড়িষ্যা পুলিশ কিন্তু সাংঘাতিক মুভমেন্ট করেছে। আমি বিশ্বাস করতে রাজি নই পশ্চিমবঙ্গের পুলিশ ইনকেপেবল, আমি বিশ্বাস করতে রাজি নই পশ্চিমবঙ্গের পুলিশ ইনকম্পিটেন্ট। পশ্চিমবঙ্গের পুলিশের যথেষ্ট যোগ্যতা আছে এবং কলকাতা পুলিশের তো যোগ্যতা অসাধারণ। পয়েন্টটা হচ্ছে, যারা মাওইজমকে, যারা এক্সট্রিম লেফটিজমকে কাউন্টার করেছে, যারা তাদের অ্যাগ্রেসিভ নেচারটাকে কাউন্টার করেছে, তারা ইন্টেল নেটওয়ার্ক তাদের নেই। এটা বলতে গেলে মানে মারাত্মক মূর্খামি এবং বোকা বোকা কথা বলা হবে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ইটসেলফ নেটওয়ার্ক খুব তাগড়া। আমার বলতে যেটা কষ্ট হচ্ছে, যে কোনো একটা রাজনৈতিক কারণে, বিশেষ কোনো রাজনৈতিক দলের দেওয়া বিশেষ কোনো ফতোয়াকে মানার জন্যে বহু লোক, বহু বড়
পদস্থ পুলিশ অফিসাররা চুপ করে বুঝে শুনে সব কিছু দেখে চোখ বন্ধ করে ইগনোর করে গেছিলেন। আমি এই ইগনোরেন্স শব্দটা প্রথমেও বললাম, এখনো বলছি, এই গোটা ঘটনা আজকে যেগুলো দেখছেন এটা পোস্ট এফেক্ট অফ দ্য ইনফেকশন। আর এই ইনফেকশনটা বাড়তে দেওয়া হয়েছে, এই ইনফেকশনটার এফেক্ট জানে না এরকম নির্বোধেরা নয়। এখানে আপনার কথা প্রসঙ্গে বলি, আপনি একটা কথা বললেন যে ডিরেক্ট বেনিফিট না থাকলে এরকম ইগনোরেন্সটা হয় না। মানে এই ডিরেক্ট বেনিফিটটা কি রকম, মানে একজন আততায়ী এখানে আস্তানা গেড়েছে, এখানে কিছু ভুল ধারণা আছে যেটা ছড়ানো হয়। আততায়ী কিনা আমি জানি না, আমার আপনার কাজই নয় আততায়ী জানা। আপনি ধরুন একটা খুব সিম্পল ব্যাপার, আপনি একটা বাড়ি মালিক, আপনি একটা বাড়িতে থাকেন, বাড়ি মালিক, আপনাকে গভর্নমেন্ট কি বলেছে? আপনি বাড়ি ভাড়া দিতে পারবেন না, গভর্নমেন্ট তো বলেনি। গভর্নমেন্ট বলেছে আপনি যদি বাড়ি ভাড়া দেন, যে মানুষটাকে বাড়ি ভাড়া দিচ্ছেন তার আধার কার্ড, তার বিভিন্ন রকম গভর্নমেন্ট ডকুমেন্ট, তার একটা কপি নিয়ে লোকাল থানায় জমা করে দিন। আপনাকে জেমস বন্ডতে কে বলেছে? কে বলেছে আপনাকে জেমস বন্ডতে? এখানে লোকেরা কি বলে, দরকার নেই, দিয়ে দাও ঘর ভাড়া। কেন দিয়ে দাও ঘর ভাড়া? পাড়ার লোকাল নেতা এসে তাকে অ্যাফিলিয়েট করছে। পাড়ার লোকাল নেতা কে? পুলিশ। পাড়ার লোকাল নেতাকে কে অ্যাফিলিয়েট করার ক্ষমতা দিয়েছে? একদমই। পাড়ার লোকাল নেতা এসে বলছে না না উনিকে ডাকুন, আমি চিনি, তুই কে চেনা? হু আর ইউ? গভর্নমেন্ট তোমাকে অ্যাফিলিয়েট করেছে চেনার জন্য। সেকেন্ড কথা, একটা অদ্ভুত জিনিস, বিভিন্ন রকম এমন কিছু সিভিল পাওয়ারফুল পলিটিক্যাল লোক এসে গেছিলো এই তৃণমূল জামানায়, যারা অ্যাজ ইফ বিহেভিয়ার করছিল দে আর গ্রেটার দ্যান পুলিশ, দে আর গ্রেটার দ্যান অথরিটিস, দে আর গ্রেটার দ্যান গভর্নমেন্ট। তাদের কাজ ছিল এই ধরনের লোককে সমাজের মধ্যে পেনিট্রেট করাতে হেল্প করা। সমাজের মধ্যে এদেরকে পেনিট্রেট করানো হতো, সমাজের মধ্যে এরা পেনিট্রেটেড হয়ে গেলে তারপরে এমন বেশ কিছু নেটওয়ার্ক তৈরি করতে এরা করতো, যেটাকে কিছু লোক মনে করতো ফাটকা টাকা রোজগারের রাস্তা। যেমন আমি আপনাকে বলছি, এরকম শোনা যায় বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন পলিটিক্যাল লিডারকে যখন জিজ্ঞেস করা যায় আপনি ইনাকে সাহায্য করেছিলেন, তার এগেনস্টে কী পেতেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। টাকা পয়সার কথা ভাবছেন তো? টাকা পয়সা নয়। এমন লোকও মুখ খুলেছে, এমন লোকও বলেছে যার মদের নেশা ছিল, সে রোজ 2 বোতল করে মদ পেত। 2 বোতল করে মদ পেত বলে একটা লোককে সে কোনো রকম ইনভেস্টিগেশনের আয়তায় আসতে দেয়নি। সে একদম লোয়েস্ট লেভেল তৃণমূল কংগ্রেসের একটা কর্মীর থেকে হয়তো একটু বেটার হবে, আমি নাম করে বলছি। সে বলছে আমি 2 বোতল করে মদ পেতাম, এবং সে কি করতো, সেই মদের বিনিময়েতে সে সেই লোকটাকে যথেচ্ছ জাকুজি করতে দিত। এবার সেই লোকটা কি করছে সেই ডিটেলিংটা হয়তো সে জানেও না, সে বুঝছেই না ব্যাপারটা ডিটেলিং। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ। আমি ধরুন একটা মানুষ যাকে রোজ আপনার অফিসে আমি আসছি, কোনো আমি গেস্ট হিসাবে না, রোজ আপনার অফিসে আসছি। আস্তে আস্তে একদিন এসে আপনার সিকিউরিটি গার্ডের সাথে আলাপ করলাম, ওর সাথে আমি একটা ডিল করলাম যে তোকে আমি রোজ একটা করে মদের বোতল দেবো, এমনি গল্প করতে আসবো, দুজন মিলে খাবো। করতে করতে অফিসের খবর